আমার কাছে মনে হয় না, কারণ ক্ষোভ হওয়ার মতো কোনো কাজ আমি করি নাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়দের তালিকা করলে সবার উপরের দিকে থাকবে কিন্তু মাশরাফি বিন মুর্তজার নাম। হ্যাঁ, কিন্তু সবচেয়ে জনপ্রিয় হওয়ার পেছনের কারণটা কিন্তু এইটা না শুধু যে তিনি একজন ভালো খেলোয়াড় ছিলেন। জনপ্রিয়তা অর্জনের মূল কারণ হচ্ছে তার প্রতি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আলাদা একটা আবেগ কাজ করেছে, যে আবেগটার বহিঃপ্রকাশ আমরা অনেক সময় কমেন্ট বক্সগুলোতে দেখতে পেয়েছি। তিনি শুধু খেলোয়াড় ভালো বা ওই যে সাকিব আল হাসান টাইপের অলরাউন্ডার অনেক দুর্ধর্ষ খেলোয়াড় ওই ধরনের কোনো কিছুর জন্য উনি এত জনপ্রিয় না। উনি জনপ্রিয় হয়েছে নেতৃত্ব দেওয়ার যে অসাধারণ গুণাবলী আমরা ক্রিকেটের মধ্যে দেখেছি, রাজনীতির ক্ষেত্রে বলতেছি না, কিন্তু ক্রিকেটের মধ্যে আমরা ওনার যে অসাধারণ নেতৃত্ব দেওয়ার গুণাবলীটা দেখেছি, ক্যাপ্টেন্সি, সেই গুণাবলীর কারণে এবং দেশের প্রতি ওনার যে একটা ভালোবাসা কাজ করে বা উনি যে দেশের হয়ে খেলতে চাচ্ছেন, ওনার পায়ের মধ্যে এতগুলো ইনজুরি থাকার পরেও এই যে একটা ব্যাপার স্যাপার মানুষের মনটাকে ওনার প্রতি খুব বেশি আকৃষ্ট করেছে, মানুষের মধ্যে একটা আবেগ তৈরি করেছে, একটা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে বাধ্য করেছে এই ব্যাপারটা। হ্যাঁ, সেই মাশরাফি এই মাশরাফি কিনা যে মাশরাফির বাড়িতে আগুন ধরানো হলো। এখন মাশরাফিরই প্রশ্ন জাগে মনের মধ্যে যে কেন আমার বাড়িতে আগুন ধরানো হলো। এই প্রশ্নের উত্তর মাশরাফি নিজেও দিতে পারে নাই। আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি। সম্প্রতি নট আউট নোমান নামে একটা চ্যানেল আছে, যে চ্যানেল থেকে খেলা নিয়ে কথা বলেন নোমান ভাই। ওই চ্যানেলে মাশরাফি বিশাল বড় একটা ইন্টারভিউ দিয়েছে, 50 মিনিট প্লাস একটা ইন্টারভিউ। ওই ইন্টারভিউতে মাশরাফি এই প্রশ্ন রেখেছে যে আসলে কেন আমার বাড়িতে আক্রমণ হলো। মানে নোমান ভাই প্রশ্ন করেছিল যে আপনার বাড়িতে এরকম আগুন টাগুন ধরায় দিল কেন, আপনার কি মনে হয়? তখন মাশরাফি উল্টো প্রশ্ন করে যে আমিও নিজেও বলতে পারবো না কেন এরকম হইল। বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত একজন দর্শক আমি এবং বাংলাদেশের একজন নাগরিক, আমার বাক স্বাধীনতা আছে। সেই জায়গা থেকে আমি আজকে মাশরাফি ভাইয়ের ওই কথার উত্তর দিয়ে দিতে চাই। আমার মনে হয় আমি বুঝতে পারতেছি যে কেন ওনার বাড়িতে মানুষ ক্ষোভ থেকে এইভাবে আগুন টাগুন ধরায় দিল। আমার এটা অনুমান হচ্ছে, মনে হচ্ছে যে আসলে এটাই সঠিক। মাশরাফি যখন ক্রিকেট খেলেছে তখন মাশরাফি খেলাটা খেলেছে সম্পূর্ণ দেশের হয়ে, আর এই কারণেই ভালোবাসাটা পেয়েছে, মানুষের ভালোবাসাটা মাশরাফি পেয়েছে। কিন্তু সে যখন রাজনীতিতে প্রবেশ করলো সেদিন থেকে সে খেলাটা খেলেছে, মানে ক্রিকেট খেলা না, রাজনীতির মাঠে খেলাটা খেলেছে শুধু তার নড়াইলের জন্য, নড়াইলবাসীর হয়ে, এবং যে দলের সে ছিল, অর্থাৎ যে দলের রাজনীতি সে করেছে সেই দলের হয়ে, সম্পূর্ণ দেশের হয়ে না। আর এই কারণেই সম্পূর্ণ দেশের মানুষের বিপদে তিনি কোনো প্রকার নাক গলানোর চেষ্টাও করেন নাই। তিনি একটা সেফ জোনের মধ্যে থেকে জাস্ট তার জায়গার কাজটুকু করে যেতে চাইছেন, যে বিষয়টা বাংলাদেশের কোনো জনগণ, ইভেন তার যে নিজের জেলা নড়াইল, সেইখানকার জনগণেও কোনোভাবেই বিষয়টা মেনে নিতে পারে নাই। তাদেরকেও বিষয়টা খুব হার্ট করছে। কারণ ওই যে বললাম, মাশরাফি কিন্তু শুধু খেলোয়াড় হিসেবে জনপ্রিয় ছিল না। ইভেন আমি নিজে অনেক এমন কমেন্টস দেখছি মাশরাফির পিকচার বা যে কোনো ভিডিওর নিচে, যে মাশরাফিকে আমরা এমপি মন্ত্রী নয়, আমরা একদম প্রধানমন্ত্রী হিসেবেও চাই। এই ধরনের কমেন্টও কিন্তু অনেক অনেক আমি দেখেছি। অর্থাৎ বিষয়টা কী দাঁড়ালো? পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান, সে কিন্তু একজন খেলোয়াড় ছিল। ইমরান যদি প্রধানমন্ত্রী হইতে পারে, মাশরাফি কেন হইতে পারবে না? এই ধরনের একটা চিন্তাও কিন্তু মানুষের মধ্যে কাজ করতো। কেন কাজ করতো? কেননা মাশরাফিকে সবাই এতটাই ভালোবাসতো। কেন ভালোবাসতো? সে ভালো খেলোয়াড় এই জন্য না, সে ভালো মানুষ এই বিশ্বাসে। সে যে কোনো অন্যায় অত্যাচার, যে কোনো জুলুম যদি তার নিজের দলের মানুষও করে, সেটা যদি সে দেখে, ওই সময় সে দল থেকে বের হয়ে আসবে, পদত্যাগ করবে এই বিশ্বাসে। সেই বিশ্বাস মাশরাফি ভঙ্গ করেছে, মানুষের বিশ্বাস নষ্ট করেছে, বিশ্বাস ভেঙেছে। সে পারে নাই তার যে সেফ জোন সেখান থেকে বের হয়ে এসে ছাত্রদেরকে সাহস জোগানোর দরকার ছিল না, জাস্ট একটা স্ট্যাটাস তো অন্তত দিতে পারতো, সমবেদনাটা তো জানাইতে পারতো না, সেটাও সে জানাইতে পারে নাই। ইভেন এখন যে নট আউট নোমান ভাইয়ের যে সাক্ষাৎকার, সেখানে সে 50 মিনিটের দীর্ঘ আলোচনা সে করলো, সেটা আমি পুরোটাই দেখছি। সেখানে সে এটা বুঝতেছে না যে তার বাড়িতে এরকম হামলা কেন হলো। সে বলতেছে যে আমি তো আমার সাধ্যমতো যতটুকু করার করছি, আমি হয়তো ব্যর্থ হয়েছি। মানে সে কই ব্যর্থ হয়েছে, কি হয়েছে সেটাই বুঝলাম না। সে আবার বলল সজীবের কথা, ওই যে সজীব সমন্বয়ক থেকে এখন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। সে বলল যে মাননীয় সজীবও তো এখন একটা বাউন্ডারির মধ্যে আছে, সীমাবদ্ধতার মধ্যে আছে। এখন যদি দেশে কোনো একটা পরিস্থিতি হয়, তখন সজীবকেও আগে ডক্টর ইউনূসের সাথে কথা বলে নিতে হবে, তারপরে একটা সিদ্ধান্তে আসতে হবে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস স্যারের কাছে যাবেন, সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন উনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু উনাকে স্টেটমেন্ট দিতে হবে। অর্থাৎ সজীবও এখন ইচ্ছা করলে নাকি পারবে না ছাত্রছাত্রীদের সাথে এক সুরে কথা বলতে, যদি দেশে আবার ওই ধরনের পরিস্থিতি হয়। আমি মাশরাফির উদ্দেশ্যে বলতে চাই, এটা আপনার সম্পূর্ণ একটা ভুল ধারণা।
অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতি করতে আসে নাই, তারা বাংলাদেশকে সংস্কার করতে আসছে। তারা ছাত্রছাত্রীদের পক্ষেই থাকবে, প্রসেস তো থাকবেই। আপনার ওখানে তো প্রসেস ছিল, আপনি তো প্রসেসেও আগান নাই। প্রসেস কি ছিল আমি বলে দিচ্ছি। আপনার ওখানে পদত্যাগ করার একটা অপশন খালি ছিল। সংসদ সদস্য পদ থেকে আমাকে স্টেপ ডাউন করতে হবে, মানে আমার জায়গা থেকে সেটা কি আদৌ করা সম্ভব ছিল? সেই অপশনে আপনি ক্লিক করেন নাই, আপনি সেফ জোনে থেকে জাস্ট ট্রাই করছেন যে হচ্ছে কিভাবে দলকে বাঁচানো যায়, আর এই দিন প্রহর গুনতেছিলেন যে কখন বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হয়ে যায়। তারপর আপনি আবার সেই পুরনো আবেগ কাজে লাগাবেন, আপনি আপনার নড়াইলের উন্নতি করবেন এবং সেই যে ভাঙা পা নিয়ে আপনি ক্রিকেট খেলান সেই আবেগটা কাজে লাগিয়ে মানুষের মাথার মধ্যে আবার ব্রেন ওয়াশ করে আবার ঢুকে যাবেন। চিন্তাভাবনাটা আপনার এরকম। এই কারণে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনি যখন ক্রিকেটটা খেলতেন তখন যে মাশরাফি আপনি আসলে ছিলেন, রাজনীতির কারণে আপনি আর সেই মাশরাফি হয়ে মানুষের মনের মণিকোঠায় থাকতে পারেন নাই। এই আন্দোলন আপনাকে, আপনার রূপকে মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে। মানুষ আপনাকে যেটা ভাবছিল বাংলাদেশের একজন শ্রেষ্ঠ নাগরিক, বাংলাদেশের একজন সজ্জন, একজন ভবিষ্যতের কান্ডারি, সেই মানুষটা যদি আপনি হইতেন না, তাহলে যেদিন হাজার হাজার মানুষের সামনে একদম জনসমক্ষে পুলিশ নির্মমভাবে আবু সাইদকে গুলি করে হত্যা করলো, ওই দিনই আপনি পদত্যাগ করতেন। সত্যি কথা হচ্ছে আপনারা হচ্ছে সেফ জোনের খেলোয়াড়। কিভাবে জনগণের কাছে ভাইরাল মুখ হয়ে থাকা যায়, কিভাবে জনগণের কাছে একজন দেশের সচেতন নাগরিক হয়ে থাকা যায়। হ্যাঁ, আবার এমন হইলে চলবে না একদম মাঠ থেকে আউট হয়ে গেলে চলবে না, মাঠে থাকবেন, খেলবেন, শুধু নিজের স্বার্থটা বুঝবেন। হ্যাঁ, এটা সত্য যে আপনি নড়াইলবাসীর অনেক উপকার করছেন, অনেক কিছু করছেন, কিন্তু এটাও তো সত্য যে আপনি শুধু নড়াইলবাসীর জনপ্রিয়তা পান নাই, আপনি সমগ্র বাংলাদেশের মানুষের জনপ্রিয়তাটা লুফে নিছেন এবং বাংলাদেশের মানুষের ভালোবাসা পাইছেন, কিন্তু সেটার বিনিময়ে আপনি কিছুই দিতে পারেন নাই মাশরাফি বিন মুর্তজা। দিন শেষে আপনার নড়াইলেও অনেক ছাত্রছাত্রী ছিল, সেই নড়াইলের ছাত্রছাত্রীরা, সেই নড়াইলের ছাত্রছাত্রীর বাবা মায়েরা এবং আরও অনেক উৎসুক জনতা যারা আপনার প্রতি উৎসাহ নিয়ে বসেছিল যে আপনি কিছু বলবেন, আপনি প্রতিবাদ করবেন, আপনি স্বৈরাচার সরকারের ভেতর থেকে বের হয়ে এসে জনগণের পাশে এসে দাঁড়াবেন, তারা হতাশ হয়েছে, চরমভাবে হতাশাগ্রস্ত এবং ক্ষোভের মধ্যে দিয়ে গিয়েছে, একটা ট্রমাটাইজ অবস্থায় তারা ছিল। অবশেষে গিয়ে আর কিছু খুঁজে পায়নি, আপনারা পাইলেও এখানে আপনারাও আক্রমণ করে বসতো। পাইছে আপনার বাড়ি, আপনার বাড়িটাকেই আক্রমণের কেন্দ্রবিন্দু হিসেবে তারা বেছে নিছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসলে মাশরাফিকে নিয়ে কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু মাশরাফির টোটাল 50 মিনিটের সাক্ষাৎকার দেখার পরে আমি চুপ থাকতে পারলাম না। মানে উনি নিজে এখন বলতেছে যে আমি জানি না, নিজেও অনেক খোঁজার চেষ্টা করছি, কেন আমার বাড়িতে হামলা হইলো আমি এটা বুঝতেছি না। মানে ওনার ভাষ্যমতে উনি কিছুই করেন নাই, উনি কোনো অপরাধ করেন নাই। ঠিক আছে, উনি কোনো অপরাধ করেন নাই, উনি শুধু মানুষের ভালোবাসার আবেগটা নিয়ে খেলা করছে।